আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি কানাচাপা চৈত্র। লেখনীতে রিমন হোসেন ধূমকেতু। পর্ব সংখ্যা ২৭। কেটে গেল আরও কিছুদিন। ভোরের দিকে শীতল বায়ুর শিহরণ তুলে পথিকের দেহে ঘুমন্ত নগরীকে টেনে নেয় উষ্ণ চাদর। পূর্ব দিগন্তে রক্তিম কৃষ্ণচূড়ার মতো রাঙিয়ে রবির শিখা ছড়িয়ে পড়ে বসুধারার বুকে। নিত্যা হাসির আড়ালে গোপন ব্যথা যেন গাঢ় নিঃশ্বাস ফেলে ঘাড়ের ওপর। রমণী আর নাসি দুজন মিলে বিপুলের সন্ধান পায়নি। বিপুলের হাত পুলিশের হাতও তুলে নিয়েছে। মাঝখানে দিয়ে গেল এত ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে। তাকে বিপুল জানে? জানার পর কি এসে থাকা সম্ভব? লোকটা কোথায় আছে? কেমন আছে? হাজার প্রশ্নে জর্জরিত নবনী ভেঙে পড়েছে আবারও। পৃথিবীতে এত দুঃখ কেন? শহরের বুকে গাড়ি নিয়ে ছুটে চলেছে নবনী, পরনে কালো কমলা রঙের সুতি শাড়ি, কানে দুল। বিষণ্ণ হৃদয়, অস্থির চোখ দুটো হন্য হয়ে নির্দিষ্ট খোঁজে চূর্ণ বিচূর্ণ। যতদূর চোখ যায় দূরে উঁচু কংক্রিটের দালান আর যান্ত্রিক গাড়ি ছাড়া কিছু নেই। পাশের সিটে অবহেলায় পড়ে আছে ফোনটি। একটু পর পরে বেজে উঠছে, অথচ মেয়ের সেদিকে হুঁশ নেই। হৃদয় গহীনে লুকোনো অনুভূতির সর্বশেষ আর্জি। বিপুল ভাই, প্লিজ ফিরে আসুন। আপনি নিঃস্ব হয়ে গেছেন বিপুল ভাই। গাড়ির স্টিয়ারিং ঘোরে। অস্বাভাবিকভাবে হারে বৃদ্ধি পায় গতি, তবুও যেন পথের শেষ নেই। বিকট শব্দে সমুদ্রের গর্জনে সবাই শুনলেও তার নীরবতা শুনে গজন। সমুদ্র তার দুঃখ লুকিয়ে রাখে ঢেউর ভিড়ে, আর মানুষ লুকায় জনসংখ্যার ভিড়ে। অদ্ভুত জীবনের রহস্যময় মানুষ মৃদু পায়ে রাস্তা পার হয়ে দাঁড়ায়। ঘাড়ের উপর দিয়ে একটা কালো চাদর জড়ানো, কপালে দাগে মুখের আঘাতের চিহ্ন, জমাট রক্ত শুকিয়ে গেছে। নির্বিকার চোখ দুটো কিসে যেন আমৃত্য তৃষ্ণা। ওই অবিন্যস্ত চুল, ছোট ছোট দাড়িগুলো ধুলায় ম্লান। বিপুলের রাস্তার পাশ ধরে হাঁটা শুরু করে। অনেকটা পথ হেঁটে যেতে হবে তাকে। একটু পর যন্ত্রমানবের হুঙ্কার কানে তালা লাগলো। লোকটার কোনো ভ্রুক্ষেপ হলো না। সহসা পেছন থেকে একটা গাড়ি থামার আওয়াজ হলো। ১ মিনিট পরে নবীনের কণ্ঠরোধে চিৎকার বাসে, বিপুল ভাই, দাঁড়ান প্লিজ। মেয়েটার কণ্ঠ যেন বুক ফাটা হাহাকার। বিপুল থামে, উদাস ভঙ্গিতে ঘুরে দাঁড়ায়। নবনী উন্মাদের মতো ছুটে আসে। ছেলেটার সামনে দাঁড়িয়ে যেন তার নিজেকে ধরে রাখতে পারে না। হৃদয় নিংড়ানো সুখটুকু ক্ষত বিক্ষত হয়। হু হু করে কেঁদে ওঠে নবনী। বিপুল ভাই, কোথায় ছিলেন আপনি? উষ্ণ জলের স্রোত মেয়েটার গাল বেয়ে গড়িয়ে পড়ে। বিপুল চোখে বিস্ময়। অবুঝ চোখে তাকিয়ে থাকে সে, অথচ মেয়েটা কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে ফেলেছে। কান্নার তোড়ে নবনীর কণ্ঠ আটকে আসে। বুকের পাটাতন ভারী হয়। নিঃশ্বাস নেওয়ার কি ভীষণ দুর্বিষহ। ঠোঁটের কোণ কামড়ে ধরে মেয়েটা বলল, বিপুল ভাই, বিপুল ভাই, আপনার মা আর নেই। বিপুলের কলেজা মোচড় দিয়ে ওঠে। মুহূর্তেই শূন্যতার জাতাকলে পিষ্ট হয় তার সম্পূর্ণ পৃথিবী। বিপুলের চোখের সামনে ভেসে ওঠে সেই চেহারা। রাতে একসঙ্গে খেতে বসা, দেরি করে ফিরলে পথ চেয়ে বসে থাকা মানুষটির মুখ। দৃষ্টিপটের সব কিছুই ঝাপসা হয়ে আসে। নবনী তখনও কান্না করতে করতে নাজেহাল। বিপুল স্বাভাবিক কণ্ঠে গুটি কয়েক শব্দ উচ্চারণ করলো, আমার বোন কোথায়? নবনী থমকে যায়। মস্তিষ্ক ফাঁকা হতে শুরু করে তার। বিধির সঙ্গে তার দুদিন আগে দেখা হয়েছিল। অনেক বুঝে সুঝে মেয়েটার সঙ্গে আনতে পারেনি নবনী। প্রতিবেশী অবশ্য বলেছে যেন মেয়েটার খেয়াল রাখে, তবুও কেন যেন নবনীর হাত পা ঠান্ডা হয়ে এলো। বাড়িতে তার বাবা মায়ের মনোমালিন্যের মধ্যে বিথির কথা কিভাবে মাথা থেকে বেরিয়ে গেল তার। মেয়ের হাত পা কাঁপছে। বিথির কিছু হলে সে সারা জীবনেও নিজেকে ক্ষমা করতে পারবে না। মেয়েটা ভাঙা ভাঙা গলায় বলল, বিপুল ভাই, আমি অসহায় চোখে কি আর ব্যথা করার করার সুযোগ প্রয়োজন? বিপুল খোঁড়া পা নিয়ে দৌড় দেয়। পেছনে নবনী হাত কামড়ে কান্না আটকায়। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে কেন? নবনী বিপুলের পেছনে পেছনে দৌড় দেয়। পেছনে তার দামি গাড়িটা দাঁড়িয়ে থাকে। এখনো বেলা গড়ায়নি। রাজধানীর বস্তি এলাকায় মোটামুটি নির্জন। কর্মজীবীরা সূর্য ওঠার সঙ্গে পাল্লা দিয়ে কর্মক্ষেত্রে উপস্থিত হচ্ছে। বিপুল জীর্ণশীর্ণ বাড়িটার দরজা দেখা যাচ্ছে। ভেতরে থাকা বদ্ধ গণ নিস্তব্ধতার ছাওয়া। সময়ের জাল ছিঁড়ে দৌড়ে আসে বিপুল। খালি পায়ে পথের নুড়ি পাথরের রক্তাক্ত তবুও বুকের চাপা ভয়। এটা কি ভাগ্য! তার পেছনে নবনী হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছে সে। বিপুল যেন দরজার উপর এক প্রকার আছড়ে পড়ল। জোরে জোরে ধাক্কা দিল, কিন্তু দরজা খুলল না।
অন্তঃপুরে কাঁপন শুরু হলো বিপুলের। মেরুদণ্ড শিরশির করে ওঠে। পায়ের পাতা যেন শীতল স্রোত ক্রমশ কোমরের দিকে এগিয়ে আসছে। কম্পিত কণ্ঠে ডাকে, বিথি, দরজা খোল, আমি চলে এসেছি। তোর কোনো ভয় নেই বিথি, দরজাটা খোল বোন, আমি তোকে ছাড়া যাব না। নবনী এসে দাঁড়ালো। ততক্ষণে দু তিনজন লোক এসে জড়ো হতে শুরু করেছে। একজন মহিলা স্বর ভেসে আসে, কাল রাইতেই তো আমাদের সঙ্গে বাত খেলো। কত করে বললাম একা একা ভয় পাবি, কিন্তু মেয়েটা শুনলো না। সকালে একবার ডেকে গেছি, দরজা খোলেনি। বিপুল কোনো দিক না তাকিয়ে অনবরত দরজা ধাক্কায়, চিৎকার করে ডাকতে থাকে, বিথি, দরজা খোল, তোর ছবিগুলো দেখাবি না আমায়? বিশ্বাস কর, তোকে ছেড়ে কোথাও যাব না। ধাক্কাতে ধাক্কাতে দরজা ভেঙে যায়। বিপুল বিদ্যুৎ গতিতে ভেতরে ঢোকে। বড় রুমে বিছানার উপর শুয়ে আছে বিথি। বিপুল স্তব্ধ হয়ে যায়। ধীর পায়ে বোনের পাশে গিয়ে বসে। আদুরে গলায় ডাকে, বিথি, এই বিথি, উঠবি না? বিপুলের চোখ মুখে স্পষ্ট আতঙ্ক। সে সামান্য হেলে বিথি হাত উপরে হাত রাখে। বরফ খণ্ডের মতো ঠান্ডা হাত। বড় ভাইয়ের ভেতরে থেকে আর্তনাদ বেরিয়ে আসে, এই বিথি। ছেলেটা হাঁটু মুড়ে খাটের পাশে বসে পড়ল, ঠিক যেন হিমালয়ের সবচেয়ে উঁচু শৃঙ্গের ভাঙন ধরেছে। মানুষের ভাগ্যের কাছে কত অসহায়। নবনী ভেতরে আসে। বিপুলের এলোমেলো হয়ে বসতে থাকতে দেখে সমস্ত শরীর শিরশির করে ওঠে। হুড়মুড় করে এগিয়ে যায় বিথির দিকে। ঠিক তখনই বিপুলের পৈশাচিক ভঙ্গিতে হেসে ওঠে। ঠিক পৌশাচিক হাসি নয়, যেন ঘৃণার তাচ্ছিল্যের সর্বোচ্চ সীমান্তে দাঁড়ানো লোকটা মৃত্যুর দিকে তাকিয়ে উপহাস করল। নবনীর শরীর ওখানেই জমে যায়। বিপুল নিজে নিজেই বলল, তুইও চলে গেলি? যা তবে, ভালো থাকিস। এই পৃথিবীতে আসিস না আর। এখানে সবাই বেমান আর মূর্খের বাচ্চা। তুই মাকে বলিস কিন্তু, যেন আমাকে মাফ করে দেয়। আমি ওর কখনো তোদের কাছে যাব না। তোরা ভালো থাকিস। বিপুল উঠে দাঁড়ায়। এলোমেলো পায়ে ভেতরের ঘরে যায়। খানিক বাদেই ফিরে আসে। নবনী বিথির পাশে থ মেরে বসে আছে। এই মেয়েটাও বড্ড বোকা। বিপুল এক নজর তাকিয়ে বাইরে বের হয়। অপরিচিত একজনের হাতে কিছু টাকা ধরিয়ে দেয়। আমার বোনটাকে আমার মায়ের পাশে রেখে আসবেন। আর একটি কথাও বলল না সে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে লাগলো। এখনো অনেক পথ বাকি। এখানে কি টাকা চলে? আকরাম হোসেন আর রিমা খাতুন এখন একে অপরের সাথে কথা বলছেন। নবনী নিজেকে আবারও চার দেয়ালে বন্দি করে ফেলেছে। নাশিদ অবনী শত চেষ্টা করে সবকিছু আগের মতো করতে পারল না। প্রতি সন্ধ্যায় যখন অবনী নিজের ঘরের দরজা বন্ধ করে কান্না করে, এর আগের দিনগুলো কত সুন্দর ছিল। নাশিদ এই বাড়িতে আনাগোনা কমিয়ে দিল। বাড়িতে বাবা তাকে বিয়ের জন্য এত জোর দিচ্ছে, কিন্তু নবনী ছাড়া অন্য কাউকে স্ত্রী হিসেবে কল্পনা করাও সম্ভব নয়। পৃথিবীর আজব চক্রবর্তীর কেউ কেউ হেরে যায় সময়ের কাছে, কেউ কেউ হারে ভাগ্যের কাছে, কেউ বা হারে ক্ষমতার কাছে, আবার কেউ হারে সম্পর্কের কাছে। পর্ব ২৮। হেমন্তের সকাল। গগনে মৃদু মেঘের আনাগোনা। প্রকৃতি জুড়ে নিবিড় শীতলতার এক পলসা বর্ষণ, যেন পরিবর্তনের ধুম মেরেছে ভুবন। কিন্তু পরিবর্তন নেই। সেই চিরচেনা রাজধানীর আনাচে কানাচে পূর্বে সরে ছুটে চলেছে যান্ত্রিক বাহন। জনস্রোতে ভেসে যায় মানবতার অমৃত সুধা। এখানে কারোর জন্য সময় নেই। পাশে অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়া ভিক্ষুক জানে কি নির্মম এই শহরের রূপ। পথহারা পথিক জানে কি নির্দয় এই শহরের প্রাণ। বিশাল অভিজাত শ্রেণীর জন্য বরাদ্দ হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছে কামাল। পরনে পাঞ্জাবি পায়জামা, একগুচ্ছ কাঁচা চুলে কিছু একটা পাক চুলের সমাহার। মুখে দাড়ি গোঁফ, গাঢ় দৃষ্টি, কপালে স্পষ্ট কয়েক গোছা চিন্তার ভাঁজ। চেহারা নেমেছে শত যুগের বিষাদ। ডাক্তার কেবিন থেকে আনিসুজ্জামান আর রাহেলা বেগম বসা। ডাক্তার দীপালি আশ্চর্য উদ্বিগ্ন বিস্মিত গলায় শুধালেন, আপনারা এমনটা কিভাবে করতে পারলেন? মেয়েটার অবস্থা দেখেছেন? নিজের মেয়ের সঙ্গে কোনো বাবা মা এরকম করতে পারে? বিমূঢ় দৃষ্টি তার। আনিসুজ্জামান, রাহেলা বেগম দুজনেই থতমত খেয়ে গেলেন। তাদের বিস্ময় কাটার আগেই দীপালি আচার্য বলতে লাগলেন, আপনাদের যা মনে হচ্ছে তা পুরোপুরি ঠিক নয়। আমি দেখাচ্ছি। ডাক্তার সাহেব উঠে দাঁড়ালেন। পেছনের দিকে মেডিকেলের বেডের উপরে একটি মেয়ে খুঁটিসুটি মেরে বসা, পরনে জীর্ণশীর্ণ নীল শাড়ি, আঁচলে লুকিয়ে পড়েছে মেঝের ওপর। এলোমেলো চুলগুলো পেতাত্তার মতো সামনের দিকে এলিয়ে দেওয়া। দু হাতে উন্মুক্ত অংশ অজস্র কামড়ের ক্ষত বিক্ষত,
যেন কোনো নরখাদক নিজের ক্ষুধা মিটিয়েছে। দীপালি আচার্য মেয়েটার কাছে আসেন। আনিসুজ্জামান তার পেছনে। ডাক্তার বলতে লাগলেন, ওর হাতের এই চিহ্নগুলো আঘাতের ক্ষত নয়, বরং এ নিজে নিজেকে কামড়ে এগুলো করেছে। তারপর এই চিহ্নগুলো দেখুন, এগুলো ব্ল্যান্ড জাতীয় ব্লেড জাতীয় ধারালো কিছু দিয়ে নিজেই করেছে। রাহেলা বেগম পেছনে ডুকরে উঠলেন। আনিসুজ্জামানও স্বাভাবিক থাকতে পারলেন না। বয়সের ভারে ঝাপসা হয়ে আসা চোখ দুটো বড় এলো। জীবনে এ কোন মোড় এনে দাঁড়া করলেন তিনি। দীপালি আশ্চর্য আবারও বলতে লাগলেন, ওর ওর পিঠের দিকে এগুলো ওকে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। পায়ের নিচের দাগগুলো দেখুন, লোহার শিকল বা ওই ধরনের কোনো কিছু দিয়ে দীর্ঘদিন বেঁধে রাখার চিহ্ন এগুলো। শরীরের আরও অসংখ্য সংবেদনশীল স্থানে আগুনের ছ্যাঁকা দেওয়া হয়েছে। রাহেলা বেগম আর স্থির থাকতে পারলেন না, চিৎকার করে কেঁদে উঠলেন, আল্লাহ! আমার মেয়েটাকে ওরা শেষ করে দিয়েছে। তিনি আনিসুজ্জামানের কাছে এলেন, চাপাক লেদ ও হাওতাশ নিয়ে অভিযোগ করলেন, সব তোমার জেদের জন্য হয়েছে। আমি সেদিন থেকেই বলেছিলাম আমার মেয়ে ওখানে ভালো নেই, ফিরিয়ে আনি, হয়েছে শান্তি এবার। আনিসুজ্জামান জবাব দিতে পারলেন না। দীপালি আচার্য আবারও নিজের চেয়ারে বসতে বসতে বললেন, আমি একজন ফিজিওলজিস্ট, এর নাম সাজেস্ট করছি, তার সঙ্গে যোগাযোগ করুন। আর মেয়েটা তো সাবস্টেন্স মাদকাসক্ত, স্পেশাল ট্রিট ছাড়া কিন্তু ওর পক্ষে লং লাইফ লিভ করা সম্ভব নয়। কীর্তিকে নিয়ে আনিসুজ্জামান আর রাহেলা বেগম বেরিয়ে এলেন। কিন্তু কোথাও সে অষ্টাদশী শ্যামসুন্দরী বালিকা, কোথায় সে উন্মাদ দৃষ্টি, নাচে বোধ হয়ে থাকা বৃষ্টিবালা 24 বছরের পরিণীতার কীর্তির বাঁধ ভেঙে দেওয়া সৌন্দর্য কোথায়? ছোট্ট একটি সংসার লোভে মেয়েটা ধ্বংস হয়ে গেছে। এটাই সেই মেয়েটা, সেই শান্তি, সেই লোভী মানুষের প্রাপ্য। ময়লার আস্তরণে ঢাকা শরীর, ছেঁড়া একটি শাড়ি, চোখের নিচে কালি, ঢোকদের কোণে ক্ষত, সৌন্দর্যের আধারের কেন্দ্রবিন্দুও নেই। মেয়েটা হাঁটছে। রাহেলা বেগমের সঙ্গে নেশাতুর ঘোলাটে চোখ, ডালহারা পা দুটো যেন মায়ের ঘাড়ের উপর থেকে এক প্রকার ভর ছেড়ে দিয়ে এগিয়ে যাচ্ছে। মেয়েটা সবাইকে নিয়ে জাওয়ান ভিলায় ফিরেছে। আনিসুজ্জামান আর রাহেলা বেগম ড্রয়িং রুমে বসে আছেন। কীর্তি নিজের ঘরে বেহুশ হয়ে পড়ে আছে। এমন সময় রাগে গজগজ করতে করতে কামাল বের হয়, তারপর পেছনে পেছনে আসা। তাদের বিয়ের বয়স 3 বছর হতে চলল। কামাল আনিসুজ্জামানের সামনে এসে বলতে লাগলো, বাবা, আমি ওই আমান কুত্তাকে ছাড়বো না, আমি ওকে শেষ করে দিতে যাচ্ছি। আশা ভয়ে ভয়ে রাহেলা বেগমের পাশে দাঁড়ায়। সেই কলেজ হোস্টেলে বই পড়ুয়া মেয়েটা আজ খাঁটি গৃহিণী। চোখে হাই পাওয়ারের চশমা থাকলেও বেগুনি শাড়ি, বেনুনি চুল মানিয়েছে তাকে। আনিসুজ্জামান মাথাটা পেছনের দিকে এলিয়ে দিয়ে মৃদু স্বরে বললেন, তাড়াহুড়ো করতে গিয়ে কোনো ভুল করিস না, ওরা এখন আমাদের কিন্তু শত্রু। কিন্তু আমার মাথায় আগুন জ্বলে। তো এখন চুরি হাতে দিয়ে বসে থাকি? তুমি ভয় পেতে পারো, আমি ভয় পাই না। ওকে জিন্দা কুত্তা দিয়ে খাওয়াবো আমি। হনহন করে বেরিয়ে গেল কামাল। আনিসুজ্জামান একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে গেলেন। লোকটা আরও 1 বছর আগে পূর্ণভাগে ভেঙে গেছেন, যখন কামাল আর আশার দ্বিতীয় সন্তানটা পৃথিবীর আলো দেখতে পারল না। রাহেলা বেগম হয়তো ঠিকই বলেন, কামালের উপর কীর্তির অভিশাপ লেগেছে, কিন্তু শুধু কি কামালের উপর? আনিসুজ্জামানও সুখে নেই, হয়তো আর বেশি দিন বাঁচবেও না। রাহেলা বেগম আবারও কেঁদে উঠলেন। আশাকে সান্ত্বনা দেয়, মা, এভাবে ভেঙে পড়বেন না। আমি কীর্তিকে এত চেষ্টার পর যখন কাছে পেয়েছি, তখন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? আমার ছেলের জন্য একটা ছেলে তার সব কিছু হারিয়ে ফেলেছে। আল্লাহ ও আমাদের মাফ করবেন না যে আমাদের জীবনটাও নরক হয়ে গেল। কাঁদতে কাঁদতে রাহেলা বেগম বললেন, মা, আপনি আর একটু শক্ত হন। আমার বিশ্বাস একদিন বিপুল ভাইকে আমরা খুঁজে পাবো, তারপর সব ঠিক হয়ে যাবে। আমি বরং সম্পানটিকে আজ কীর্তির পছন্দের খাবার রান্না করতে বলি। আশার রান্নাঘরে দিকে গেল। রাহেলা বেগম অসহায় ভঙ্গিতে তাকিয়ে রইলেন। আজ যেন তিনি সত্যি সত্যি অসহায়, বড্ড বেশি অসহায়। সম্পূর্ণ দিক কীর্তির হুঁশ ছিল না, মরার মতো ঘুমিয়েছে। সন্ধ্যা থেকে আশা গিয়ে দরজায় নক করে, দরজা খোল। ভেতরে ড্রেসিং টেবিলের পাশে হাত পা গুটিয়ে বসে আছে কীর্তি। অন্ধকার ঘরের অশরীরের মতো দেখাচ্ছে তাকে। আশার হৃদয় কেঁপে ওঠে, শিরশির করে মেরুদণ্ড নিজেকে ধাতস্থ করে ঘরের ভেতর ঢোকে।
কীর্তির সামনে বসে হাতের উপর হাত রাখে মেয়েটা মাথা তোলে। ঘুমো ঘুমো চোখে দু চোখ জলে টইটম্বুর, ঠোঁট দুটো কাঁপছে। আশা কিছু বলতে যাবে তার আগে কীর্তি চিৎকার করে ওঠে, দূরে সরে যা। কেন এসেছিস? না, আমাকে ছুবি না, কাছে আসবি না। মেয়েটা পাগলের মতো হাত পা ছড়িয়ে নিজেকে গুটিয়ে নেয়। আশা খুব একটা আশ্চর্য হয় না, বরং তড়িৎ গতিতে উঠে সরে যায়। কীর্তি তবুও থামে না। চলে যা, তোর মুখ দেখতে চায় না, চলে যা আমার কাছ থেকে। প্রিয় বান্ধবীর অবস্থা করুণ চোখে দেখা ছাড়া কিছুই করতে পারে না আশা। কীর্তির টেবিলের উপর থেকে কলমদানি তুলে ছুঁড়ে মারে আশার দিকে। মেয়েটার কপাল ছিঁড়ে রক্ত বেরিয়ে আসে, তবুও ঠায় দাঁড়িয়ে আছে। কীর্তি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, সঙ্গে হাঁপানি রোগীর মতো বিদঘুটে কাশি। আশা তাকে ধরতে গেলে আবারও মেয়েটা চেঁচিয়ে ওঠে, চলে যাওয়ার ঘর থেকে। চোখ ফেটে উষ্ণ জলের স্রোত নামে। কাঁদতে কাঁদতে মেয়েটা চিৎকার করে, কি ক্ষতি করেছিলাম আমি তোদের? কি ক্ষতি করেছিলাম আমার বিপুল তোদের? তোরা একটা লোককে নিঃস্ব করে দিলি, আমাকে ধ্বংস করে শান্তি পাসনি। দেখতে এসেছিস না, তাই না? দেখ, আমি খুব ভালো আছি। কীর্তি দুহাত ছড়িয়ে নিজেকে প্রকাশ করল। ঘাড়ে কাঁধে বুকের উপর জমাটের রক্তের দাগ, চোখের নিচে আঘাত, ঠোঁটের কোণে আঘাত, ক্ষত বিক্ষত হাতে পেটের উপর পোড়া চিহ্ন। কীর্তি স্নিগ্ধ চোখ দুটো জ্বলে উঠল, দেখছিস, এগুলোর জন্য কে দেয় জানিস? আমি দেই। নিজের উপর বিশাল বাড়ি গাড়ি চাইনি আমি। এই শান্তি, এগুলো এগুলো শাস্তি। শেষ পর্যন্ত আমাকে পাগল করে চাইলি। পাগল আমি, হ্যাঁ পাগল। বলে মেয়েটা অস্বাভাবিক ভঙ্গিতে হাসতে লাগলো। কি বিভৎস সে হাসি! আশার চোখ চকচক করছে, ঢোক গিলে কান্না আটকায় সে। সে কীর্তির বিয়ে সম্পর্কে কিছুই জানতো না। এইবারে বিয়ে হয়ে আসার পর সব জানতে পারে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। কামাল হৃদয়ে কীর্তি হারিয়ে গেছে ততদিনে। কোমল হৃদয়ের কীর্তি হারিয়ে গেছে ততদিনে। সেদিন আশা প্রতিজ্ঞা করেছে কীর্তিকে ফিরিয়ে আনবে, বিপুল ভাইকে খুঁজে বের করবে। কামাল আশাকে বিয়ে করেছে, কিন্তু কীর্তি আশাকে সহ্য করতে পারে না। প্রথমবার কনসেপ্ট করার পর কীর্তি অভিশাপ দেয়, তুই জীবনেও মা হতে পারবি না। আমি সুখ পাইনি, আর তুই সুখী হবি তা কি করে হয়? কদিন পরেই আশার মিসক্যারেজ হয়। দ্বিতীয়বার একই ঘটনা ঘটে, কিন্তু আশা তো ভেঙে পড়ার মতো মেয়ে নয়। আজও সে চিন্তা করে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। রাতের সময়, এখনও কামাল ফিরেনি। রাহেলা বেগম আর আশা ড্রয়িং রুমে বসে আছে, দুজনের হৃদয়ে বর্ষার গাঢ় মেঘ, আচ্ছন্ন চোখের পাতা। হঠাৎ ডাল ধরে এলোমেলো পায়ে কীর্তি নিচে নামে, মাথা সোজা রেখে হাঁটা দেয়। এটা ওটা ধরে মেয়েটা কামালের রুমে ঢোকে। আশা খেয়াল করল না, দেখার বান করে বসে থাকে। একটু পর হাতে একটা ড্রয়ার নিয়ে দৌড়ে আসে নিজের ঘরের দিকে। রাতের খাবার সময় এগিয়ে আসে, কিন্তু কীর্তি ততক্ষণে নেশায় বেহুশ। রাহেলা বেগম হতাশার শ্বাস ফিরে আসলেন। কামাল রুমে ঢুকে চমকে ওঠে, বিস্ফোরিত চোখে জিজ্ঞেস করে, এ কি? টেবিলের ড্রয়ার কোথায়? আশা সন্দিহান চোখে সদায়, ড্রয়ারে কি ছিল? এরই মাঝে মধ্যে একটু কাগজের চাপ হলে আমি হালকা করে নিই একটু, মানে বুঝতে পারো তো, ইতস্ত করে জবাব দেয়। আশা চোয়াল শক্ত করে কেমন আবারও জানতে চায়, ড্রয়ার কোথায়? আশা তেতে ওঠে, আমি তোমাকে বলছি না যে ওইসব ছাইপাস সময় আনবে না? আমি লক করে রেখেছিলাম তো। হ্যাঁ, তোমারই বোন তো পুরো ড্রয়ার সহ খুলে নিয়ে গেছে, মুখ বাঁকিয়ে বলল আশা। কামাল ভ্রু কুচকায়, কি? তুমি কিছু বলনি কেন? কি বলবো, বলার মতো কিছু আছে? আশা কণ্ঠ ভেঙে আসে। কামাল নিশ্চুপ। আশা বলতে থাকি, কি করে পারলে তুমি একটা ছেলের সঙ্গে এমন করতে, নিজের বোনের সঙ্গে এমন করতে? ছেলেটার মায়ের কি দোষ ছিল? কত সুন্দর ছিল আমাদের ওই দিনগুলো, বিশ্বাস করো। নাক টানে শব্দও আসে। আমি যদি বিয়ের আগে এত কিছু জানতে পারতাম, কখনোই তোমাকে বিয়ে করতাম না। ওই তুমিটা কি সেই তুমি যে একদিন বলেছিলে তোমাকে ভালোবেসে আমি নতুন করে বাঁচতে শিখিয়েছি? সে আশা বিকৃত মুখে খাটের উপর গিয়ে শুয়ে পড়ে। কামাল কিছু বলতে পারল না, অথচ কত কথাই না বলতে চেয়েছিল। রাতের পৃথিবীতে কি সুন্দর জ্যোৎস্না হয়েছে। শহরতলিতে এমন দৃশ্য বিরল, তবুও আজ প্রকৃতি সেজেছে। খোলা জানালার পাশে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে কীর্তি। বুকের ভেতর যেন তার দুমড়ে মুচ্ছে ছারকার হয়ে যাচ্ছে। আহত পাখির ডানা ঝাপটানোর সময় মেয়েটা উচ্চারণ করলো, আর একবার ফিরে আসুন বিপুল,
একটাবার বৃষ্টিবালা বলে ডাক দিন। আমি সকল নেশার চামড়া ছেড়ে একবার আবার বৃষ্টিবালা হয়ে দেখাবো। এবার আমাকে কেউ বাঁধতে পারবে না। আমি প্রতিশোধ নিব বিপুল। আমার বিপুলের যারা কষ্ট দিয়েছে আমি কাউকে ছাড়বো না। শুধু ফিরে আসুন আপনি। মেয়েটার কণ্ঠ রোধ হয়, গ্রিলে মাথা ঠেকিয়ে ডুকরে ওঠে, চোখে জলে বুক বেজে যায়। 4 বছর শেষ হতে চলল। আর কতটা পথ বাকি? এমন সময় অন্ধকার ছেড়ে একজোড়া পা পড়ল অভিজাত এলাকার মাটিতে। অস্বাভাবিক পা দুটো একটু থেমে থেমে এগিয়ে আসছে।